Hello everyone, Assalamualaikum. Welcome to SS Easy Education. ওকে, আমরা আজকে শুরু করব ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল, যেটা আসলে আমাদের প্রথম দিনের পড়া ছিল। তোমাদের কাছে শীট আছে, তোমরা শীটও রাখতে পারো, অথবা তোমরা স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ, স্ক্রিনেও তোমরা দেখতে পারো। আমি শুরুর ক্লাসের দিনে তোমাদেরকে আইডিয়া আসলে দিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লতে এনভায়রনমেন্টাল ল এর কিভাবে গ্রোথ হয়েছে। এভলিউশনটা মানে হচ্ছে এনভায়রনমেন্টাল লটা কিভাবে আসলে এসেছে। তো লয়ের স্টুডেন্ট হিসেবে তোমরা যখন প্রথম ল পড়া শুরু করেছো, তখন তোমরা লিগ্যাল হিস্ট্রি নামে একটা সাবজেক্ট পড়েছো, যদি তোমরা মনে রাখতে পারো। এখনো কি মনে আছে অনেকের? আমি জানি মনে আছে। সেখানে কিন্তু তোমরা পড়েছো যে আমাদের লয়ের অরিজিন আমাদের দেশে আর কি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা জানি আমাদের অরিজিন ব্রিটিশ ল। তেমনি তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর অরিজিন কি, তো সেটা আবার আমরা সোর্সের পার্টে পড়বো। কিন্তু কোথা থেকে শুরু হয়েছিল, কখন থেকে শুরু হয়েছিল, কিভাবে ডেভেলপ করলো, এই বিষয়টাই আমরা আজকে স্টাডি করব, এবং সেটাকেই আমরা আজকে টাইটেল দিয়েছি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল। তো ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল আসলে আর কিছুই না, এটা পাবলিক ইন্টারন্যাশনাল ল এর একটা পার্ট। অর্থাৎ তোমরা যখন পাবলিক ইন্টারন্যাশনাল ল হয়তো বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে একটা কোর্স হিসেবে স্টাডি করেছো, জাস্ট কজেন্স, জাস্ট জেন্টাম, ট্রিটি, এ ধরনের শব্দগুলো পড়েছো, এবং সেখানেই তোমরা কিন্তু ল অফ দ্য সি এর কিছু টার্মস সেখানে শিখেছো। তাহলে কি ইন্টারন্যাশনাল ল অফ দ্য সিও হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল এর একটা পার্ট, এনভায়রনমেন্টাল ল হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল এর একটা পার্ট। দ্যাট ইজ দিজ আর অলসো ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল এর এটা একটা হচ্ছে সেগমেন্ট। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর আমরা এভলিউশনটা যদি জানতে চাই, তো আমি শুরুর পয়েন্টটা বলি, স্টার্টিং। তো মানে এর স্টার্টিং পয়েন্টটা যদি আমরা ধরতে চাই, তাহলে এটা আসলে শুরু হয়েছিল 70-এর, ইন 1970s ডিকেডস, এই দশকে শুরু হয়েছিল। এবং সেই শুরু হওয়াটা তোমরা মাথার মধ্যে রাখবা স্টকহোম কনফারেন্স দিয়ে। স্টকহোম কনফারেন্স, যে কনফারেন্স 1972 সালে অনুষ্ঠিত হয়েছিল। এবং তাহলে আমরা যখন অরিজিনের কথা বলতে যাব, এর আগেও কিন্তু আমাদের বলতে হবে, এর আগেও বলতে হবে, এর পরেও বলতে হবে। কিন্তু আমরা ওই যে বলে না যে একটা টাইম লাইন ধরে নেওয়া, যে টাইমের আমরা আগে পরে হিসাব করব। আগে ধরবো হয়তো বা প্রি, ওই সময়টাকে ধরবো হয়তো বা মডার্ন, অ্যান্ড আফটার দ্যাট পোস্ট মডার্ন, লাইক দ্যাট, এভাবে হয়তো বা আমরা ভাগ করব। ঠিক আছে, তো আমরা আমরা এখন ভাগের পর্যায়ে যাব আর কি। তো তার আগে তোমাদেরকে আর একটা ইনফরমেশন এখানে দিই যে আসলে 72-এর যে স্টকহোম কনফারেন্সটা হলো, সেই স্টকহোম কনফারেন্স এর মধ্যেই সর্বপ্রথম এনভায়রনমেন্টাল ইস্যুটাকে আনা হয়, এবং স্টকহোম প্রিন্সিপালস এর মধ্যে এন্ট্রি দেওয়া হয়। স্টকহোম প্রিন্সিপালসটাই আমরা গতদিনের ক্লাসে মনে হয় প্রথম পড়েছিলাম ইলাবোরেটলি। এখন আমরা দেখতেছি অরিজিনটা, দেখো সেই অরিজিনটা পড়তেছি। তবে কারেন্ট কি ইস্যুটা, এখানে এই যে তোমরা যে এই প্যারাগ্রাফে দেখতেছো, এগুলো হচ্ছে কারেন্ট ইস্যু। এগুলো এখন আমরা না পড়লে হবে, এটা আমরা স্কিপ করে যাব, এই শীটে পড়বো না। এগুলা হচ্ছে এনভায়রনমেন্টাল ল এর কারেন্ট টপিক। অর্থাৎ এখন এনভায়রনমেন্টাল ল এর ম্যাক্সিমাম জিনিস যদি আমরা বলি যে এনভায়রনমেন্টাল ল এর সবচেয়ে আলোচিত কোন বিষয়টা, তোমরা বলবা ম্যাম ওজোন লেয়ার ডিপ্লিশন, or global warming, or desertification, or destruction of tropical rainforest, marine plastic pollution from, or the pollution from ships, international trade in endangered species, যে সেখানে আইভরি ট্রেড মারাত্মক একটা জিনিস, শিপমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্ট টু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ডিফরেস্টেশন অফ ব্রাজিল অ্যান্ড দ্য ফিলিপাইন্স। এগুলো হচ্ছে এখনকার টপিক, মানে কারেন্ট ইস্যু এগুলা। ঠিক আছে, আমরা কারেন্ট ইস্যু মাথার মধ্যে পরবর্তীতে আস্তে আস্তে নিতে থাকবো। এখন আমরা দেখো ইভলিউশনের স্টেজ গুলো পড়বো। তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কিভাবে ধরবে এই স্টেজটা, স্টেজটা কিভাবে ধরবে আগেই একটা আইডিয়া দিয়ে নিয়েছিলাম যে একটা স্টার্টিং পয়েন্ট তো আমরা ধরবো। তাহলে আমরা স্টার্টিং পয়েন্টটাকে বলছি 1972। তাহলে আমরা এখন যা কিছু দেখবো হয় 1972 এর আগে, এবং 1972 থেকে একটা পিরিয়ড দিব, এবং তারপর থেকে আবার একটা পিরিয়ড দিব। সো এনভায়রনমেন্টাল ল
যদিও বলা হচ্ছে যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্রিটি, এগ্রিমেন্ট, রেজলিউশন এবং বিভিন্ন ধরনের ডিক্লারেশনের মাধ্যমে ডেভেলপ করেছে। এই কথাটা তোমরা সবাই মাথার মধ্যে নাও। এনভায়রনমেন্টাল ল ডেভেলপই করেছে কিসের মাধ্যমে? ট্রিটির মাধ্যমে, এগ্রিমেন্টের মাধ্যমে, ডিক্লারেশনের মাধ্যমে এবং রেজলিউশনস গুলোর মাধ্যমে। অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি বলি তাহলে বিভিন্ন ধরনের তারা ডিক্লারেশন দিছে বা ট্রিটি নিয়েছে। আর এগ্রিমেন্ট যদি বলি তাহলে এটা রিজনাল এগ্রিমেন্ট হয়েছে অথবা এগ্রিমেন্ট হয়েছে বিটুইন দ্য টু কান্ট্রিজ, এরকম টাইপ। সো এখন যদি আমরা মানে ভাগ করে ফেলি তাহলে আমরা তিনটা মেজর ক্লাসিফিকেশন করতে পারি এই ইভলিউশনের স্টেজটাকে। তার মধ্যে প্রথম স্টেজটাকে আমরা বলতে পারি, দেখো, ট্র্যাডিশনাল এরা। এটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল। এটা বলছি দেখো আনটিল অ্যাবাউট 1970, অর্থাৎ দ্যাট ইজ আফটার দ্য 1972, অর্থাৎ বিফোর দ্য স্টকহোম কনফারেন্স। এই আইডিয়াটা তোমাদেরকে আগেই দিয়ে দিলাম যে এই 1972 আগে পরে করে আমরা ভাগ করব, তাহলে মাথার মধ্যে নিয়ে নাও ট্র্যাডিশনাল এরা হচ্ছে 1972 সালের আগে পর্যন্ত। মনে থাকবে এটা তোমাদের? আচ্ছা, একে আবার বলছে যে 72-এর আগে পর্যন্ত এই সময়কালীন সময়কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি প্রি 1945 এরা and another one is post 1945 period. এখন দেখো এই পয়েন্টটা তোমাদেরকে আমি একটু হাইলি রেকমেন্ড করছি মনে রাখার জন্য। গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমি যদি দুই একটা কথাও বলে থাকি, আমি 1948 সালটাকে উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে থেকেই কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি এক হবে বা হতে যাচ্ছে বা হয়েছে, ইউনাইটেড নেশনস চার্টার দিয়ে তারা এক হয়েছে। এই আমরা একটা কোলাবোরেশন করতে পেরেছিলাম। এখন আমরা বলছি ট্র্যাডিশনাল এরাটাকে, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর ট্র্যাডিশনাল এরাটাকে আমরা যখন ভাগ করছি, দেন এগেইন আমরা এটাকে বলছি ইটস ইন অলসো ডিভাইডেড ক্যান বি ইন টু পার্ট। ওয়ান ইজ প্রি 1945 and another one is post 1945। এই সময়গুলাতে কি হয়েছিল আমরা পরে দেখছি। পরের ভাগটাতে একটু যাও। ফরমেটিভ মডার্ন এরা ফ্রম স্টকহোম টু 1992, 1992 এর রিও কনফারেন্স পর্যন্ত আর কি। ফ্রম স্টকহোম টু 1992 ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আনসেট ইন রিও ডি জেনেরিও, অর্থাৎ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই সভাটা হয়েছিল 92 সালে। আমরা এই জন্য সেটার নামই দিয়েছি রিও কনফারেন্স। আনসেট আবারও বলছি তোমাদের প্রত্যেকের শোনার জন্য। ফরমেটিভ মডার্ন এরা, ফরমেটিভ মডার্ন এরা ইজ ফর্মড or was formed from 1972 to 1992। খুবই সহজ মনে রাখা, 20 বছরের একটা ক্যালকুলেশন এখানে। এরপরে দেখো পোস্ট মডার্ন এরা ফ্রম রিও অনওয়ার্ডস, অর্থাৎ রিও থেকে তারপরে ধরো 92 সাল থেকে এখনো আমরা চলতেছি পোস্ট মডার্ন এরা। এই সময়টা কারেন্টলি এটা পোস্ট মডার্ন এরার মধ্যেই আমরা ফেললাম। ধরো এখান থেকে শুরু করব। এখানে দেখো দ্য ট্র্যাডিশনাল এরা আমরা বলেছি 72-এর আগে পর্যন্ত, এবং 72-এর আগে পর্যন্ত আমরা আবার এটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছিলাম। তো ট্র্যাডিশনাল এরার এখানে বিষয়বস্তুতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে দ্য ইনিশিয়াল মোটিভ ফর দিস লজ। আমি একটু তোমাদেরকে জাস্ট বর্ণনা করে বলি, লাইন টু লাইন না বলে। তারপর কিছু লাইন একটু আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি যাতে করে এটা আমাদের ব্রেনে আমরা ক্যাপচার করতে থাকি। আমরা যদি ট্র্যাডিশনাল এরার বর্ণনা লিখতে যাই, মানে আমি তো এখন গল্প করলে তোমাদের কিন্তু ইজিলি সেটা শুনতে ভালো লাগবে যে আচ্ছা আচ্ছা এটা এটা হয়েছিল, কিন্তু কিছু জিনিস একটু ব্রেনে ক্যাচ করাবা যে এটা যাতে তোমরা লিখতে পারো যে আচ্ছা এটা হয়েছিল, তাহলে এই জিনিসটাই আমাকে উল্লেখ করতে হবে। 90s থেকে 1972 একটা দীর্ঘকালীন সময়।
এই সময়ের মধ্যে তখনকার সময়কার লয়ের মোটিভ ছিল ইউটিল্যাটেরিয়ান, দ্যাট ইজ সেলফ সার্ভিং পারপাস। মনে রাখবা, অর্থাৎ যে আইন দিয়ে শুধুমাত্র আমারই কাজ আমি করতে পারবো সেই ধরনের আইন করা। আমি আবারও বলছি, ইনিশিয়াল মোটিভ ওই সময়কালীনে ছিল, অর্থাৎ 1900 সাল থেকে যদি আমি ধরি বা তার পরবর্তীতে, তখনকার সময়কালীন সময়ের মোটিভ ছিল আইনের এরকম ইউটিলিটারিয়ান, দ্যাট ইজ সেলফ সার্ভিং পারপাস। Therefore, nothing much in legal character could be given to the laws back then. এ ধরনের ল উদাহরণস্বরূপ বলা যায় 1900 লন্ডন কনভেনশন designed to ensure the conservation of various species of wild animals in Africa that are useful to man of inoffensive, and in 1992 Paris Convention to protect the birds useful to agriculture. উদাহরণস্বরূপ দুটা কনভেনশনের কথা এখানে আমরা বলতে পারি। 1900 সালের লন্ডন কনভেনশন একটা কনভেনশনের নাম ছিল, বিভিন্ন ধরনের ওয়াইল্ড স্পেসিস এনিমাল রক্ষার জন্য আফ্রিকায় এই কনভেনশনটা নেওয়া হয়েছিল। এবং 1902-এ প্যারিস কনভেনশন নামে একটা কনভেনশন আসে, বার্ড ইউজফুল বার্ড যেগুলো এগ্রিকালচারের জন্য উপকারী ছিল তাদের প্রোটেকশনের জন্য ছিল। তো বলতেছে it was only the 20th century that marked the entry of international environmental law into conservation ethics for the prevention of global environment risk। মানে এটা কিন্তু একটা মানে এই কথাটা একটা সমালোচনামূলক কথা বলে ফেলা হলো, যে তাহলে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল বিংশ শতাব্দীতে গিয়ে আসলে কি করতে পেরেছিল, যে পরিবেশ রক্ষা করতে হবে এই এথিক্সের উপরে কাজ করা শুরু হয়েছে বিংশ শতাব্দীতে। It all started with President Theodore Roosevelt's first attempt, although it was later aborted, for holding the International Conservation Conference at The Hague in 1909. সো বলা হচ্ছে যে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট উনার ফার্স্ট অ্যাটেম্প্ট থেকেই আসলে 1909 সালে, দ্যাট ইজ বিংশ শতাব্দী যেহেতু শুরু হয়েছে, আমরা বলছি ন্যাচার কনজারভেশন এথিক্স এর মধ্যে চলে এসেছে মানুষের তত দিনে। লেটার দ্য লন্ডন কনভেনশন relative to the preservation of fauna and flora in their natural states of 1933 and the Washington Convention on Nature Protection and Wildlife Preservation in Western Hemisphere in 1940 were breakthroughs for environmental law. So, environmental law এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই লন্ডন কনভেনশনের পরে আর কি, লেটার অন লন্ডন কনভেনশন, তো তার সঙ্গে রিলেটেড বলা হচ্ছে যে ফ্লোরা ফৌনা অর্থাৎ আমাদের এই প্রকৃতির সকল অ্যানিমাল এবং প্ল্যান্টকে বাঁচানোর জন্য 1933 সালে বলা হচ্ছে। দেখো, ইন লেটার পার্ট লন্ডন কনভেনশনের পরে আমরা বলতেছি ন্যাচারাল স্টেট ফ্লোরা ফৌনার প্রিজার্ভেশনের জন্য এবং কনজারভেশনের জন্য 1933-তে, এবং ওয়াশিংটন কনভেনশন অন ন্যাচার প্রোটেকশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন নামে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে 1940 সালে প্রথম যে এনভায়রনমেন্টাল ল করা হলো, এইটাকে আমরা বলতেছি দিজ আর দ্য ব্রেক থটস অফ এনভায়রনমেন্টাল ল। অর্থাৎ এই দুইটা ডকুমেন্ট এনভায়রনমেন্টাল ল এর ক্ষেত্রে মানে ইনিশিয়ালি অনেক বড় একটা অ্যাটেম্প্ট ছিল। সো নাও কনজারভেশনের হিস্ট্রিটা কিরকম। কনজারভেশন যে কথাটার ব্যাখ্যা গত ক্লাসে আমি দিয়েছিলাম, যে কনজারভেশনের টার্মটা আমরা একটু কনজারভেটিভ হিসেবে ইউজ করব, অর্থাৎ নেচারের ক্ষেত্রে আমরা একটু কনজারভেটিভই থাকবো। সো দ্য হিস্ট্রি অফ কনজারভেশন ইট ট্রেস ব্যাক টু 1669 অ্যাকচুয়ালি। অর্থাৎ এই যে আমরা এখানে যে পড়লাম, এই শীটটাতে যে আমরা পড়লাম, আমরা 1909 সালকে যে ক্রেডিটটা দিলাম, এর আগেও ঘটনা ঘটেছিল একটা, যেই ঘটনাটা আসলে ওইভাবে আমরা বলবো না যে দিস ইজ ব্রেক থট অর দিস ইজ দ্য ওয়ান অফ দ্য পিচ অফ or of the blueprint in case of environmental law, though these that was not this type of document, কিন্তু এইটা আবার অনেক একটা মানে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট ছিল, একটা ক্রুশিয়াল ডকুমেন্ট ছিল ফর কনজারভেশনের ক্ষেত্রে। সেটা কখন ছিল সেটা একটু আমরা জেনে আসি। সেটা 1669 সালের ঘটনা। জিন ব্যাপটিস্ট কলবার্ট নামক একজন ব্যক্তি
উনি একটা অর্ডিন্যান্স পাস করলেন, নাম অর্ডিন্যান্স ইট ফরেস্ট, which can be seen as precursors of environmental law today। এবং বর্তমানে যে এনভায়রনমেন্টাল ল এর আমরা যদি পূর্বসূরি ধরতে চাই, যে পূর্ব বংশধর কে ছিল, সেই পূর্ব বংশধর এই জিন ব্যাপটিস্টের এই অর্ডিন্যান্সটাই ছিল। In that time, natural resource management therefore has been a subject of international law for 500 years, starting with the advent of traditional period, which gave to us the early glimmers of environmental law. During this period, it started as a basic element of international law when bilateral agreements were entered into between various states to settle matters over shared natural resources। এইটুকু অংশটা আসলে কেন দেওয়া হলো, এইটুকু অংশটা যদি আমরা বলতে চাই, এইটুকুই হিস্ট্রি আছে। যদি আমি বলতে চাই যে এনভায়রনমেন্টাল ল এর হিস্ট্রি কবে থেকে শুরু হয়েছিল, 1900 সালে শুরু হয়েছিল, থিওডোর রুজভেল্ট থেকে শুরু হয়েছিল। শুরু সময়টা ছিল 1669 সাল, এই জিন ব্যাপটিস্টের অর্ডিন্যান্সের মাধ্যমে। এটুকু যেন আমাদের মাথা থাকে। এবং এটা আমরা ওই প্রি এরা অর্থাৎ 1900 সাল থেকে 1972 সাল পর্যন্ত যখন আমরা বলবো, ঠিক সেই সময়টাতে আমরা যেন একটু এটা বলে নিই, ঠিক আছে? যে আসলে এর শুরু হয়েছিল, যে আমরা যদিও বলছি যে এটা 1900 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু এর জন্ম 1669 সালে। এরকম জিন ব্যাপটিস্ট উনি একটা অর্ডিন্যান্স পাশের মাধ্যমে সূচনা করেছিলেন। তারপর তো হয়ে গেছে, তারপর তো আসলে চালু হয়ে গেছে এটা। এরপরে কি হয়েছে, এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সঙ্গে বিবিধ ধরনের এগ্রিমেন্ট করেছে। এই সময়কালীন সময় অর্থাৎ 1900 থেকে আবার বলছি, ধরো কি রকম ছিল, আমরা দেখেছি যে সাধারণত ছিল সেলফ পারপাস, যাতে আমরা মিট করতে পারি, সেই সেলফ পারপাস মিট আপ করবার জন্যই আসলে ডকুমেন্টের মেন ফোকাসিং পারপাস ছিল। এই সময়কালীন সময় বলছে, দেখো, অফ অল হোয়াট দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ডিউরিং দিস পিরিয়ড, কি হতো আসলে এই সময়, আন্ডার দ্য প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি। এই প্রিন্সিপালটা একটু তোমাদেরকে বুঝতে বলবো, এই প্রিন্সিপালটা একটু বুঝতে বলবো যে হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি। প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি আমরা ইন্টারন্যাশনাল লয়ে বলে থাকি। বিটুইন স্টেট এন্ড নো স্পেসিফিক লেজিসলেশন ফর এনভায়রনমেন্টাল ল ওয়্যার ডেভেলপড, অর্থাৎ স্টেট এর মধ্যে, ইন ইন্টারন্যাশনাল ল উই নো দ্যাট রেসিপ্রোসিটি মিন্স দ্য রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট বিটুইন স্টেটস। মনে থাকবে, ইন্টারন্যাশনাল লতে রেসিপ্রোসিটি মিন্স right to equality and mutual respect between states, that is এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এবং ভালো সম্পর্কের মাধ্যমে। অর্থাৎ এই সময়কালীন সময়ে যদিও কোনো রাষ্ট্রই জানতো না, কিন্তু একটা মূল নীতি বিদ্যমান ছিল। আর সেই মূল নীতিটা কি? মূল নীতিটা হচ্ছে প্রিন্সিপালস অফ গুড নেইবারলাইনেস। ওকে, গুড নেইবারলাইনেস। তো এই ক্ষেত্রে বলছে, দেখো যে আমরা তাহলে প্রি এরাটাতে কি দেখছি, প্রি এরার আমরা প্রথম যে কনসেপ্ট একটা মনে রাখলাম, ওখান থেকে যদি আমরা কিছুটা গুছাতে পারি, ফাইন, গুড। আমি আবার একটু ব্যাকে নিয়ে যাচ্ছি তোমাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য। ইউটিলিটারিয়ান, সেলফ সার্ভিং পারপাস। দেখো, অর্থাৎ যতটুকু কাজ করলে নিজেদের উদ্দেশ্য আমরা কমপ্লিট, অর্থাৎ নিজেদের পারপাসটা সার্ভ করতে পারবো, আমাদের ল এর পরিধিটাও সেরকম ছিল। বুঝতে পেরেছো? এইটা পরবর্তীতে আমরা ইভলভ করলাম কি, আর একটু পরবর্তীতে গিয়ে আমাদের মধ্যে অ্যারাইজ অর্থাৎ রেইজ করলো একটা নিউ কনসেপ্ট, দ্যাট ইজ প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি। সো ইট মিনস রাইট টু ইকুয়ালিটি and also mutual relation between two states, এই যে রেড মার্কিং করা অংশটাই, and the mutual respect between the states, that is আমরা ধরো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া আমরা পাশাপাশি আছি, আমরা এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের প্রতি মিউচুয়াল রেসপেক্ট রাখবো, বন্ধুত্বপূর্ণ আচরণ করব। এবং তোমরা জানো যে গত ক্লাসে তোমরা 21 নাম্বার প্রিন্সিপালস যেটা পড়েছো স্টকহোম ডিক্লারেশনে, সেখানে কি বলা ছিল, যে স্টেট অবশ্যই আর এক রাষ্ট্রের
প্রতি রেসপেক্ট রাখবে এবং সে এমন ভাবে তার টেরিটরির মধ্যে কোনো কাজ করবে না যেটা অন্য কোনো রাষ্ট্রের প্রতি ক্ষতিকারক হয়, মাথার মধ্যে ঢুকায় নিবা প্রিন্সিপাল 21 অফ দ্য স্টকহোম কনফারেন্স। আমি মুখস্থ বলে দিলাম, ওটার মূল কথা এটাই। তাহলে দেখো, স্টকহোমের যে মূল কথাটা সেটা আইনে ওইভাবে বিধিবদ্ধ না থাকলেও প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটির আন্ডারে স্টেট আর এক স্টেটকে অবশ্যই রেসপেক্ট করতো এবং তারা ইকুয়ালিটি মূলনীতি নিয়ে চলতো, নট ইকুইটি। ইকুয়ালিটি বলছে, রাইট টু সরি, মূলনীতি ইকুয়ালিটি ইকুইটি নয়, রাইট টু ইকুয়ালিটি। তার মানে একটা বড় কান্ট্রি হিসেবে যে তার অধিকার থাকবে, একটা ছোট কান্ট্রিরও তাই অধিকার থাকবে। সো ইকুয়াল প্রোটেকশনের কথাটা এখানে বলা হচ্ছে, রাইট টু ইকুয়ালিটি তারা মেনে চলতো। ট্র্যাডিশনাল এরা কন্টিনিউ করছি। Natural resource management has been a subject of international law making for more over 500 years. এই এই কথাটা কিন্তু তোমাদের আবারও বলা হচ্ছে যে bilateral regional regulatory agreement between states, and এইখানকার মেন কথাটা হচ্ছে এটা dispute settlement। এটা এর আগে আমি বলিনি, আমি এটা বলেছি বাইলাটারাল এগ্রিমেন্ট তোমাদেরকে আমি বলেছি। সো এখানে এসে তোমরা নাও বলতে পারো, আমি কিন্তু বলিনি যে বা বলছি না যে এখানকার প্রত্যেকটা লাইনই তোমাদের কিন্তু লাগবে না, লাগবে না। ঘটনাগুলা ইলাবোরেট করা হয়েছে, তোমরা এইখানকার একটা জিস্ট তোমাদের মতো করে তোমরা বলবে যখন তোমরা বলবে, ঠিক আছে? সবসময় আমি মনে করি যে একটু বেশি কিছু দিয়ে রাখা ভালো, যাতে করে তোমরা সেখান থেকে তোমাদের মতো করে জিস্টটা করে নিতে পারো। নট নেসেসারি যে আমি একেবারেই একটা জিস্ট তুলে দিলাম 2 লাইন, ওই জিস্টকে তোমাদের কষ্ট করে ইলাবোরেট করতে হচ্ছে। এই দায়িত্ব না দিয়ে আমি বড় কিছু দিলাম, সেখান থেকে তোমাদের কম্পাইল করার দায়িত্ব দিলাম। এইখানকার যে নিউ কথাটা সেটা হচ্ছে এইটা। আমি এইখানে এসে ডিসপিউট সেটেলমেন্ট এই কথাটাই শুধু ব্যাখ্যা করব, বাকি কথা কি বলা হয়েছে আমি ব্যাখ্যা করছি না। বিষয়টা কি ছিল আসলে? বিষয়টা ছিল, এটা ট্র্যাডিশনাল এরারই কথা আমি বলছি তোমাদেরকে। ট্র্যাডিশনাল এরাতে আমরা বলছি যে যতটুকু আমরা নিজেদের পারপাস সার্ভ করতে পারবো ততটুকুই ছিল আসলে আমাদের কনসার্নিং বিষয়। এখন উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, ধরো বাংলাদেশ আর ভারতের মধ্যে ওয়াটার রিসোর্স নিয়ে একটা কনফ্লিক্ট শুরু হয়ে গেল। ইন দ্যাট কেস ওয়াটার রিসোর্সের এই কনফ্লিক্ট যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে শুরু হয়ে যায়, তাহলে ভারত এবং বাংলাদেশ কি করবে? ভারত এবং বাংলাদেশ আগেই নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট বা একটা ট্রিটি, এটাই তো করার চেষ্টা করবে, ঠিক না? তাহলে দেখো, এই যে আমরা বলছি ডিসপুট সেটেলমেন্ট, দ্যাট ইজ যে তখনকার সময়, দ্যাট ইজ ট্র্যাডিশনাল এরাতে, ধরো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যখন তারা তাদের ফিশারিজ, তাদের ওয়াইল্ড লাইফ এগুলো নিয়ে যখন ট্রান্স বাউন্ডারি এরিয়া ইভেন এটা নিয়ে যখন তারা দ্বন্দ্বে উপনীত হলো, তখন তারা এই ডিসপিউট সেটেলমেন্টের এগ্রিমেন্টে বা অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করতে থাকলো। এটা ওই ট্র্যাডিশনাল এরা যখন তারা এটা বসতো তখন কিন্তু সেখানে তারা একটা ডিসিশন নিত, ঠিক না? ওয়াইল্ড লাইফ, ফিশারিজ, ট্রান্সবাউন্ডারি এরিয়াস এগুলা কিন্তু ছিল ম্যাটার। অ্যালোকেশন, এক্সপ্লয়টেশন, ফিউজিটিভ মেরিন রিসোর্সেস ইন এরিয়াজ আউটসাইড ন্যাচারাল জুরিসডিকশন। ফিউজিটিভ মেরিন রিসোর্সেস মানে যে মেরিন রিসোর্স গুলো এখনো আবিষ্কারই হয়নি, ধরো আইডেন্টিফাই হয়নি, এরকম আরো অনেক রিসোর্সেস আছে মেরিন। সো ইন দ্যাট কেস বলা হচ্ছে যে আসলে কি করা হতো এখানে, বা কি জিনিসটা নেওয়া হতো যখন পরস্পর এরকম মানে নেইবারিং কান্ট্রিরা যখন দ্বন্দ্বে জড়িয়ে যেত, তখন তারা বসতো, বসে একটা অ্যারেঞ্জমেন্ট করে একটা এগ্রিমেন্টে উপনীত হতো। এই এগ্রিমেন্ট গুলাও আমাদের ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর একটা সোর্স হিসেবে কিন্তু কাজ করে। হোয়াট ইমার্জ ডিউরিং দিস পিরিয়ড, তাহলে এই সময়ে অর্থাৎ এই 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 ডিসপিউট সেটেলমেন্টের মাধ্যমে আসলে কি হয়েছে? স্পেশালি আন্ডার দ্য লেভেল অফ ভিসিনেস অর গুড নেইবার লাইনেস, আসছে এবার সেই টার্মে, যে টার্ম নিয়ে তোমাদেরকে বারবার আমি কথা বলতেছিলাম। এই সময়কালীন সময়ে অর্থাৎ এই মানে ট্র্যাডিশনাল এরাতে যখন পরপর রাষ্ট্ররা তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের, ধরো ন্যাচারাল রিসোর্স নিয়ে তারা কনফ্লিক্টে মানে অ্যারাইজ যদি করে, তখন তারা নিজেদের মধ্যে বসে একটা এগ্রিমেন্টে উপনীত হতো। আর এই এগ্রিমেন্টের বেস কি ছিল আসলে? বেস ছিল এরকম যে ভাই তুই আমার সাথে গন্ডগোল করে কি হবে, তার চেয়ে চল দুইজন মিলেই করি, এই যে বিষয়টা দুইজন মিলেই ভাগাভাগি করি, পানি ওয়াটার ওকে ভাগাভাগি করি, ঠিক আছে বোন তুই অর্ধেক আমি অর্ধেক, ওকে লাইক দ্যাট। সো দিস ইজ দ্য ভিসি ডেজ
or the good neighborliness. This is also one of the most important principle of the international environmental law. আমরা যে 8টা প্রিন্সিপাল পড়বো তার মধ্যে এই গুড নেইবারলাইনেসও একটা প্রিন্সিপাল আছে, where the typical territorial regimes of reciprocity either between contiguous states or for the users of geographic areas designated as global commons. So in that case আমরা দেখেছি যে টেরিটোরিয়াল রিজিমসে রেসিপ্রোসিটি বিদ্যমান ছিল, এটা তো ছিলই, অর্থাৎ ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি থাকতো। ওকে, শুরু করছি। এখন আমি কিছু এক্সাম্পলস দিব। আসলে এক্সাম্পলস গুলো কি? এতক্ষণ কিন্তু আমরা প্রি মডার্ন এরা পড়ছি, ট্র্যাডিশনাল এরা পড়ছি, ঠিক না? তার মানে মডার্ন এরার আগের অংশটা আমরা পড়ছি। এখন এই আগের অংশটাতে একটু আগে যে পয়েন্টটা বলে আসলাম, এই যে এই স্লাইডটাতে যদি তোমাদের মনে থাকে, এই যে ডিসপিউট সেটেলমেন্ট নিয়ে আমি বলেছি যে এই স্লাইডের মধ্যে কি কথাটা, এইটাই একটাই কথা, ডিসপিউট সেটেলমেন্ট। এই স্লাইডে আসলে আমি কি তুলে ধরেছি, জাস্ট কিছু কেসের এক্সাম্পল তোমাদেরকে এই স্লাইডটাতে দেওয়া হয়েছে, যাতে তোমরা কেস এক্সাম্পল হিসেবে সেট করতে পারো। তুমি খালি কথাই বলে গেলা যে হ্যাঁ এরকম দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে কনফ্লিক্ট হতো, তারা সেটা নিয়ে বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট করতো, এটা নিয়েই এনভায়রনমেন্টাল লটা এগিয়ে গেছে বা ইভলিউশন হয়েছে, আমি বলেই গেলাম। এখন দেখো এই পেজটা হচ্ছে এক্সাম্পল, গুলাই ফেলার কিছু নাই। যদি তোমাদের কাছে স্লাইডটা থেকে থাকে, স্লাইডের শিটটা তোমরা জাস্ট মার্ক করে নিতে পারো যে আমরা যখন পড়বো কিভাবে পড়বো। তাহলে এখন আমরা একটু ট্র্যাডিশনাল এরার কিছু কেস উদাহরণ দিব। এখানে আমরা কিন্তু ট্র্যাডিশনাল এরার দুই ভাগ আছে, আগেই তোমাদেরকে বলেছিলাম, কিন্তু এখনো দুই ভাগ আলাদা করে আমি পড়াইনি। আমি জাস্ট এখানে কোনো কিন্তু ভাগ করলাম না, জাস্ট বলে গেলাম। অর্থাৎ প্রি 45 বা পোস্ট 45 এই যে ভাগ করেছিলাম, এই ভাগটা আবার আমি পরে পড়বো। এটা যখন আবার আমি পরে পড়বো তখন কিন্তু কিছু কথা আবার রিপিট হবে। কারণ তোমরা এখন কথাটা হচ্ছে ভাগ করে ভাগের মধ্যেও ফেলে তোমরা আগাতে পারো, বা ভাগ না করেও সিম্পলি এভাবে বর্ণনা করতে পারো। ইটস আপন ইউ, এভলিউশন যদি তোমাদের অ্যান্সার করতে হয়। তো এই ক্ষেত্রে বলছে দেখো যে মানে নট নেসেসারি যে তোমাকে অ্যান্সার করাই লাগবে, বাট জাস্ট একটা স্টেপ যে আসলে হাউ আই ক্যান অ্যান্সার মাই কোশ্চেন, যে কিভাবে আমি নিজেকে প্রিপেয়ার করব, যে এভাবে ম্যাম আমি কিভাবে পড়ে যাবো, এটা তোমাদের অনেকের কোশ্চেন থাকে। আমি জাস্ট তোমাদেরকে সেই ইয়া থেকে জানাচ্ছি যে আসলে কিভাবে তোমরা প্রিপারেশন নিবা। যে ট্র্যাডিশনাল এরা বলে গেলে এটা পর্যন্ত তোমরা সংক্ষেপে বলে চলে যেতে পারো, যে এই স্লাইডটা পর্যন্ত, ঠিক আছে, এই স্লাইডটা পর্যন্ত। এখন এখানে দেখো এক্সাম্পল অফ কিছু কেসের মধ্যে দেখো কিছু কেসের নাম এখানে আমি দিয়ে দিয়েছি। Among the most frequently cited examples of this classical approach are the arbitration award of 1893 Baring Seafood Seal case. আরবিট্রেশন অ্যাওয়ার্ড মানে ওই সময় তোমাদেরকে বললাম না, দুই বা ততোধিক রাষ্ট্রের যদি কোনো দ্বন্দ্ব হতো তাহলে তারা অ্যারেঞ্জমেন্ট করতো কিভাবে ডিসপুট রেজলিউশন করা যায়, তার মানে কি বসতো, আরবিট্রেশন করতো, আলোচনা করতো, সালিশ। The 1938 to 41 Trail Smelter case and the 1957 Lake Lennox case simultaneously, if less well publicized, a number of transnational disputes were resolved by domestic court decision. বলছে যে যদিও এগুলা তেমন পাবলিকাইজ হয় নাই, লোকজন জানে নাই, কিন্তু অনেক বেশি এরকম কেস ছিল যেগুলো ডোমেস্টিক কোর্টে আসলে সলভ করা হতো আন্ডার অ্যাপ্লিকেবল রুলস অফ প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, এবং সেইখানে যে রুলসটা অ্যাপ্লাই করা হতো সেটা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল অর ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ল। Examples include the 1939 Roya River case, transboundary water resources on the French and Italian border; the 1957 Poro case, transfrontier air pollution on the French-German border; and 1969 Salzburg airport case, transfrontier noise pollution on the Austrian and German border. এই কেসগুলো এগুলো এগুলো লেস পাবলিকাইজ হয়েছে, এগুলো লোকজন জানেই না ধরো, বাট এগুলোও কিন্তু এনভায়রনমেন্টের ম্যাটার গুলোকেই মানে বলা যায় যে নক করেছিল। কয়েকটা আমরা আসলে কেসের উদাহরণ দিলাম। অন দা আদার হ্যান্ড,
conservation minded green policies began to make their appearance in treaty regimes. একদিকে যেমন কেস রিজলভ হচ্ছিল, কেস ডিসপিউট মীমাংসা হচ্ছিল, অন্যদিকে যে সকল ব্যক্তিরা একটু কনজারভেটিভ মাইন্ডেড ছিল, দ্যাট ইজ যাদের টার্গেটই ছিল যে তারা এনভায়রনমেন্ট কনজারভেশনে কাজ করবে, ওরা বিভিন্ন ধরনের গ্রিন পলিসি অ্যাডাপ্ট করতে থাকলো। উদাহরণস্বরূপ দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আর্টিকেল 22 অফ দ্য 1856 ব্যানি অন বাউন্ডারি ট্রিটি। দুইটা দেশের মধ্যে, বিটুইন ফ্রান্স অ্যান্ড স্পেন, they expressly aimed at preventing destruction of the fishery in the বিদাসোয়া রিভার। সো এই বিদাসোয়া রিভারের মধ্যে তারা কি করেছিল, তারা প্রিভেন্ট করার জন্য, দ্যাট ইজ ফিশারি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছিল, সেটাকে প্রিভেন্ট করবার জন্য ফ্রান্স এবং স্পেন তারা এক্সপ্রেসলি অর্থাৎ একেবারে লিখিত একটা চুক্তি করে 19th সেঞ্চুরি। তার আর্টিকেল 22-এ এই এরকম একটা গ্রিন পলিসি ছিল। এটা কিন্তু একটা ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে, দেখো শুধু ফ্রান্স আর স্পেনের মধ্যে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল নয়। বাট দিস এগ্রিমেন্ট ইট ইকোড এ ট্রানজিশন ইন ডোমেস্টিক লস ফ্রম সিঙ্গল ইউজ ওরিয়েন্টেড রেজিমস টু মাল্টিপল ইউজ অ্যান্ড রিসোর্স ওরিয়েন্টেড রেগুলেশন অফ ওয়াটার কোর্সেস। সর্বপ্রথম এই এগ্রিমেন্টটাই আসলে বিশ্বের কাছে ধারণা দিল যে কিভাবে আমরা সিঙ্গল ইউজ ওরিয়েন্টেড না হয়ে একটা how can a regime can be a multiple use oriented, ওকে? তার মানে শুধুমাত্র যে নিজেদের মধ্যে নিজেদের ভাগাভাগি রিসোর্স নিয়ে ভাগাভাগি হবে, সিঙ্গেল ইউজ আমরা ওরিয়েন্টেশন করব তা নয়। আমরা ঠিক আছে 10টা দেশ মিলে এটা কিভাবে করতে পারি, 10টা দেশ মিলে এই ন্যাচারাল রিসোর্সের খেয়াল কিভাবে রাখতে পারি, এরকম মাল্টিপল ইউজেস মানে ইউজেস অফ রিসোর্স ওরিয়েন্টেড কনসেপ্ট মানুষের মাথায় ঢুকলো সাল 1856। খেয়াল করো, ছোট্ট একটা আর্টিকেলের কথা এখানে বলা হলো। And even though the legal history of economic development is often associated with the unbridled over exploitation of resources such as forest in Europe and North America, তো এটা পরবর্তীতে যে বিভিন্ন ধরনের ইকোনমিক্যালি ডেভেলপ করবার জন্য বা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আবার বেশ কিছু ট্রিটি বা বলা যায় যে এগ্রিমেন্ট আছে, সেই ট্রিটি এগ্রিমেন্ট গুলাও পরবর্তীতে ন্যাচারের কনজারভেশনের বিষয়টা অ্যাসোসিয়েট করেছিল, আসলে তারাও করেছিল, বাট ইন ল্যাটার পার্ট। এখন দেখো এখানে পর্যন্ত 7 নাম্বার স্লাইড পর্যন্ত তোমরা যদি মনে করো যে ম্যাম ওকে 7 নাম্বার স্লাইড পর্যন্ত আমি পড়ব, তাহলে এই যে প্রি 1950s আর এই যে পোস্ট 1950s বলবো, এখানেও কথাটা মিল থাকবে। এখন যা বলবো তা হয়তোবা 2-1 লাইন আগেই বলে এসেছি, নট নেসেসারি সব বলে এসেছি, আমি সব বলিনি। প্রি 1945 এরা, দ্যাট ইজ আমরা বলছি 1950-এর দশকের আগের সময়, এই সময়কালীন সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটা, এটা যেটা রেড মার্ক করা আছে দেখো। 1948 সালে নন গভর্নমেন্টাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য প্রোটেকশন অফ নেচার, বুঝতে পেরেছো, একটা ইউনিয়ন গঠন করে ইন্টারন্যাশনালি একটা, তার মানে একটু খেয়াল করো তো 45-এর সাথে লিঙ্ক কি একটু ধরতে পারছো? আমার মনে হয় তোমরা পারছো। 1945 সালে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে ইউনাইটেড চার্টার বলে আমরা পুরা বিশ্ব একত্রিত হলাম। ঠিক 1948 সালে গিয়েই একটা নন গভর্নমেন্টাল বাট ইন্টারন্যাশনাল একটা ইউনিয়ন গঠন করা হলো নেচার প্রোটেকশনের জন্য। ওয়াও! সো এই প্রথম আমরা একটা ইউনিয়ন পেলাম, একটা প্ল্যাটফর্ম পেলাম। এতক্ষণ কিন্তু খালি বলে গেলাম, কোনো প্ল্যাটফর্মই ছিল না, খালি বললামই আমি। ওকে, আসলে 45-এর আগে কিন্তু প্ল্যাটফর্ম ছিলই না, এবং 45-এর তোমরা জানো যে ইউএন চার্টারের আর্টিকেল 1-এই তো আছে, ঠিক না, যে কিভাবে স্টেট রেসপন্সিবল হবে বা অব্লিগেটরি হবে। তো এই যে বিষয়টা যে আমরা তো আসলে 45 থেকেই অব্লিগেশন গুলো নিয়েছি। সো 1948-এ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর প্রোটেকশন অফ নেচার একটা ইস্টাবলিশড করা হলো। কেন? বিকজ
of the protection of nature and the natural resources. So after the establishment of this union, these become an important source for subsequent development in the field of international environmental law. তো এটা তো স্বাভাবিকই, ঠিক না? আচ্ছা, ফাইন। এরপর দেখো প্রি-45 এরা পড়ার কথা। তার মানে প্রি-45 এর পরের কথাগুলো তো বলার কথা না, ঠিক না? কিন্তু তারপরেও আমরা বলছি, কারণ আর একটা অর্গান ছিল ইউনাইটেড নেশনস এর এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তোমরা সবাই এর সংক্ষেপ নাম জানো, ইউনেস্কো। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অনেকে কিন্তু এটার পুরো নামটা জানেই না, অনেকে জানেই না, মানে এত খেয়ালই থাকে না আমাদের। এটাই আসলে ইউনেস্কো। তো এই ইউনেস্কো আসলে কি করেছিল? ইউনেস্কো 1971 সালে একটা কনভেনশন নিয়েছিল, নাম হচ্ছে রামসার কনভেনশন। কনভেনশন ছিল রিলেটেড টু দ্য প্রোটেকশন অফ দ্য ওয়েটল্যান্ড। এই ওয়েটল্যান্ড প্রোটেকশনের উপরে কনভেনশনটা আমরা পড়বো, স্পেশালি অ্যাজ ওয়াটারফল হ্যাবিটেট। অ্যান্ড 1972 প্যারিস কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য ওয়ার্ল্ড কালচারাল ন্যাচারাল হেরিটেজ। ইউনেস্কো ইউনাইটেড নেশনস এর একটা অঙ্গ সংস্থা, তোমরা জানো। তো এই ইউনেস্কোর অঙ্গ প্রতিষ্ঠানটা কি করেছিল? এটা যে কাজটা করেছিল সেটা হচ্ছে রামসার কনভেনশন নামে একটা কনভেনশন 1971 সালে, এবং 72-এ প্যারিস কনভেনশন করেছিল কালচারাল ন্যাচারাল হেরিটেজ প্রোটেকশনের জন্য। এগুলো আসলে কি? All of these events ultimately led to the establishment of environmental law, and it sure has the role to play in the development of international environmental law. মানে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল কার কার হাত ধরে আসছে সেটা বলাই কিন্তু ডেভেলপমেন্টের প্রসিজিওরটা বলা। এখন এই প্রি-1950s এরা, এই এরার আসলে মেন কথা কি ছিল? এই যে আমরা বললাম যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এগুলা করতে চাইলো, এই এরার সময়ে মেন কথাটা ছিল এরকম যে ওই সময় বিভিন্ন রাষ্ট্র ব্রিটিশ কলোনিভুক্ত থেকে মুক্ত হচ্ছিল 1950-এর দশকের দিকে বেশি। ইন দ্যাট কেস রাষ্ট্রদের মনের মধ্যে প্রশ্ন, সে 47 সালে, উদাহরণ মাথার মধ্যে নিয়ে নাও তাহলে সহজ হবে বোঝা। 47-এ ভারত এবং পাকিস্তান দুটো দেশ ব্রিটিশের কাছ থেকে আলাদা হয়ে গেল। যখন আলাদা হচ্ছিল তখন এই দুটো দেশের কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে প্রাথমিক সব সম্পদগুলো আছে, এই সম্পদগুলোর মালিক কে হবে? আমাদের রাষ্ট্রপ্রধান হবে, নাকি আমরা শুধুমাত্র রাষ্ট্রের রাষ্ট্রনায়কই হব, কিন্তু এই সকল ন্যাচারাল রিসোর্সের মালিক হবে ব্রিটিশ গভর্নমেন্ট? সো দিস ওয়াজ এ ক্রুশিয়াল পার্ট টু ডিসাইড। অ্যান্ড ইন দ্যাট কেস এই প্রি-1950s এর যে মূল নীতিটা আসলো সেটা হচ্ছে ন্যাশনাল সভরেনিটি ওভার দ্য ন্যাচারাল রিসোর্সেস। দিস প্রিন্সিপলস এমার্জ ইন 1950s and focus primarily on boundary waters, navigation, fishing rights along shared waterway, particularly the Rhine and the river and other European waterways. They did not harangue pollution or other ecological issues which sluggishly developed through several treaties and agreements in upcoming years. This commenced the reign during which the states recognized the momentousness of preserving the natural resources and negotiated several agreements to protect fauna and flora radically. So it's a radical change. এই সময়ে তখন স্টেটরা যখন স্বাধীন হয়ে গেল তখন তারাও স্বাধীনভাবে তাদের দেশের যাবতীয় বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকলো, সম্পদের প্রোটেকশন নিয়ে তারা চিন্তা করতে থাকলো। 47-এর আগে আমরা খালি মারামারি করছি ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য। কেউ কি ভাবছে এই নীলের চাষের কি হবে রে, নীল চাষ রক্ষা হলো কিনা? নাকি সবাই ভাবছে স্বদেশী আন্দোলন সার্থক হোক, দেশ বাঁচাও, স্বদেশী পণ্য পড়ো, বিলেতি পণ্য মানে অ্যাভয়েড করো, লাইক দ্যাট, এ ধরনের আমরা মানে স্লোগানে বলা যায় যে ব্যস্ত ছিলাম। সো এই যে বিষয়টা যে আসলে 1950s এর দশকটা আমাদেরকে আমাদের ন্যাচারাল রিসোর্সের উপরে সভরেনিটি মানে কি সার্বভৌম অধিকার দিয়েছিল। সো দিস পিরিয়ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আসো পোস্টের বিষয়ে আমরা জানি।
পোস্টের বিষয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, তার মধ্যেও দেখি এর মধ্যে নতুন কোনো কথা থাকলে আমরা সেটাকে পিক করে 2 লাইন বলে ছেড়ে দিব। ইয়েস, অবশ্যই নতুন কথা আছে, কারণ 45-এ যখন হিরোশিমার নাগাসাকিতে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই বোমার ভয়াবহতায় ততদিনে বিশ্ব জেনে গিয়েছিল যে এরকম বোমা আর ফেলানো যাবে না। তার মানে কি, নিউক্লিয়ার ড্যামেজ করা যাবে না। যেটাই বলতেছে, ডিউরিং দ্য আর্লি 1950s দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ওয়াজ হাউএভার কনসার্নড উইথ দ্য নিউক্লিয়ার ড্যামেজ and marine pollution resulting from oil spills, and thus the countries negotiated agreements governing international liability for nuclear damage and required measures to prevent oil pollution at the sea. সো ফলাফল স্বরূপ কি দাঁড়ালো? ভয় পেয়ে গেছে নাগাসাকি হিরোশিমার বোমা হামলায়, ধরো বুঝে গেছে যে 200 বছরেও এর ভয়াবহতা থাকবে। ওখানকার এখনো চাইল্ড জন্মগ্রহণ করে যাদের নাক মুখ থাকে না, হয়তো বা চোখ থাকে না, তারা বিকলাঙ্গ শিশু হয়। সো এই ভয়াবহতা এই বিশ্ব যেন আর না দেখে। এটাই বলছে যে আর্লি 1950s এর দশকে, অর্থাৎ এই বিশ্ব ভয়াবহতা জেনে গিয়েছিল নিউক্লিয়ার ওয়েপনের। ইন দ্যাট কেস তারা নিউক্লিয়ার নিয়ে এবং মেরিন পলিউশন নিয়ে নতুন ভাবে নেগোসিয়েট করতে শুরু করে, এবং তারা তখন সি পলিউশন যাতে রিডিউস করা যায়, বিশেষ করে ওয়েল স্পাইলিং থেকে সিকে যাতে রক্ষা করা যায়। সেটা আগে কিন্তু ছিল ওয়েল স্পাইলিং, বি কেয়ারফুল, বাট দ্য কারেন্ট ট্রেন্ড ইজ প্লাস্টিক পলিউশন। মাথার মধ্যে রাখো, ওয়েল স্পাইলিং নিয়ে আর অত চিন্তাই করতেছে না বিশ্ব, কারণ দেখতেছে ওয়েল স্পাইলিং, হ্যাঁ এটাও একটা কনসার্নিং বিষয়, কিন্তু এটা গত 100 বছরে যা করতে পারেনি, বাট প্লাস্টিক পলিউশন গত 20 বছরে এর চাইতেও বেশি কিছু করে ফেলেছে, মানুষের জন্য ক্ষতিকর। সো নাও দ্য কনসার্নিং ম্যাটার ইজ প্লাস্টিক পলিউশন। দিস ইজ দ্য কারেন্ট ট্রেন্ড। ওটা আমরা প্রথম পেজে পড়লাম, আমি লাল করে দিছিলাম যে এটা কারেন্ট ট্রেন্ড, আমরা এখন না জানলেও হবে। কিন্তু দেখো আমরা কিভাবে রিলেট করব, হাউ উই উইল রিলেট। 1950-এর দশকে আমাদের ধান্দা কি ছিল? ধান্দা ছিল সাগরে আমরা জাহাজ থেকে ফেলবো না কোনো অয়েল, ওই ধান্দা নিয়ে কাজ করছি। এখন আমরা বলতেছি আমরা ফেলবো না কোনো প্লাস্টিক। শুধুমাত্র ওই যে জাহাজ ফেলবে তা না, আমরা কান্ট্রিরাও ফেলবো না, আমরা কোস্টাল কান্ট্রিরাও নদীতে ফেলবো না, পানিতে ফেলবো না, যেভাবেই হোক আমরা প্লাস্টিক রিসাইকেল করব। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো পোস্ট 1950s এরার মধ্যে বলছে, in the United States this new environmental awareness led to the adoption of the first major piece of federal environmental legislation. সর্বপ্রথম ইউএসএ এই কনসেপ্ট নিয়ে বেশি উদ্বিগ্ন হলো, এবং তারা আমেরিকাতে ফেডারেল এনভায়রনমেন্টাল লেজিসলেশন পাশ করে ফেললো। দ্য ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট অফ 1969, which initiated the environmental impact statement. In 1971, the US Council on Environmental Quality and US Environmental Protection Agency were formed. এক্সাম্পল অফ স্পেসিফিক এরিয়া, বুঝতে পেরেছো? এটা জাস্ট একটা এই পৃথিবীর মধ্যে জাস্ট একটা দেশে 1969 সালে তারা তাদের মতো করে এই প্রকৃতি রক্ষার জন্য ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি নিল নিজেদের দেশে। ইন্টারন্যাশনালি ডিউরিং 1960s আমরা দেখতে পাচ্ছি তাহলে কি 1969 মানে এটা 60-এর দশকের ঘটনা। সো মাল্টিল্যাটারাল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এগ্রিমেন্টও ওই সময় সিগনিফিকেন্টলি ইনক্রিজ করতে থাকলো, যে ঠিক আছে আমরা মাল্টিল্যাটারাল ইন্টারন্যাশনাল কিছু এগ্রিমেন্ট করতে পারি। কনভেনশন গুলা নিয়ে তখন নেগোসিয়েশন চলা শুরু হলো। পলিউশন ক্যাজুয়ালিটি চোখে পড়লো সবাই, যে তোমরা যে পলিউট করছো, পলিউশনের জন্য কিন্তু ক্যাজুয়ালিটিস হচ্ছে। সিভিল লায়াবিলিটি ফর ওয়েল পলিউশন ড্যামেজ and well pollution control in North Sea. The African Convention on the Conservation of Nature and Natural Resources was concluded in 1968. এবং দেখো 60s এর দশকে, অর্থাৎ 72-এর আগে পর্যন্ত বেশ কিছু কাজ এখানে কিন্তু হয়ে গেল, যা আমরা এখন পর্যন্ত কোথাও মেনশন করিনি, কোনো স্লাইডে মেনশন করিনি। সো আমরা পোস্ট দিয়ে ভাগ করেও যদি এটা বলি তাও হবে, আমরা যদি ভাগ নাও করি, সিম্পলি আমরা ইলাবোরেট করে গেলাম বা আমরা ঘটনাগুলো বলে গেলাম তাও হবে, কোনো দরকার নাই পোস্ট আর প্রি বলার আমাদের যদি মাথায় না থাকে। আমরা মডার্ন এরাতে ঢুকে যাই। দ্য মডার্ন এরা পিরিয়ড শুরু হচ্ছে 72 থেকে 92 পর্যন্ত, মাত্র 20 বছর। মাথায় রাখা খুবই সহজ। বিগিনিংটা হলো কিভাবে? ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর 72-এ
when countries gathered for the United Nations Stockholm Conference on Human Environment and the United Nations Environment Program, UNEP, was established. Many important legal developments took place during this period, including negotiation of the Convention of International Trade in Endangered Species. আমরা পড়বো এটা। এই সময়কার খুব গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্টটা হচ্ছে যে সকল স্পিসিস গুলো এন্ডেঞ্জার্ড, আমরা সেই সকল স্পিসিস গুলো প্রোটেকশনের জন্য নেগোশিয়েট করতে থাকলাম এবং কনভেনশন করলাম। ৭২-এর পরের ঘটনা, লন্ডন ওশান ডাম্পিং কনভেনশন করলাম, ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন করলাম, অ্যান্ড দ্য ফার্স্ট অফ দ্য ইউনেপ রিজনাল সিজ কনভেনশন গ্রহণ করলাম। এই বিশেষ বিশেষ ঘটনাগুলো হলো, ঠিক আছে। এরপর থেকে ইন্টারন্যাশনাল লিগাল ইনস্ট্রুমেন্টের মনে হয় একেবারে ডানা পাখা মেলে গেল, মানে বাড়তেই থাকলো পাখির মতো, আর থামছে না, এরকম অবস্থা, বুঝতে পেরেছ? চলছে এখনো সেটা। সো সেটাই বলতেছে, দেখো, সিন্স দেন দেয়ার হ্যাজ বিন র্যাপিড rise in the international legal instruments concerned with the environment, মানে ওই যে শুরু হয়েছে, ওই যে পাকটা মেললো স্টকহোম ডিক্লারেশন, and after that ওয়ার্ল্ড কমিউনিটি বসছে আর একটা করে আমাদের জন্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল কনভেনশন আরোপ করে দিচ্ছে এবং ইন্টারন্যাশনালি সেটা জায়গা করে নিচ্ছে। ওকে, দেন ইট ওয়াজ ইন 1972। আমি স্টকহোম কনফারেন্স নিয়ে এখন একটু তোমাদেরকে বলবো, যা first time countries across the world came together to identify, address the environmental problem at the United Nations Conference on the Human Environment in Stockholm. And this event has led a lasting impression on the development of international environmental law. And this conference was based upon the central issue of the conflict between economic development and environmental protection. And it was this conference where the concept of sustainable development was shaped. It should be bold. It should be in different color. Why? বুঝতে পেরেছো? যে জিনিসটা নিয়ে একটা গোল তৈরি করলো বিশ্ব, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজিস, এন্ড এসডিজি টার্গেট বেঁধে দেওয়া হলো ওয়ার্ল্ডকে, প্রত্যেক কান্ট্রি 2030-এর মধ্যে এসডিজি অ্যাচিভ করতে হবে। তাহলে এই অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বলছে যে সেন্ট্রাল ইস্যু অফ কনফ্লিক্ট বিটুইন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তার মানে কি, তুমি শুধু ইকোনমিক ডেভেলপমেন্টই করে যাবা তা হবে না, ইকোনমিক ডেভেলপমেন্ট শুড বি সাস্টেইনেবল। সেই জন্য বলছে যে সেই প্রথম সাস্টেইনেবল ডেভেলপমেন্টে শেপড, মানে ওইটা শেপিং হলো আর কি। কনফারেন্স, আচ্ছা একটুক না পড়লেই হবে, আমাদের দরকার নেই। At the Stockholm Conference, the Stockholm Declaration on the Human Environment was adopted, which led to further development of international environmental law. As a result of Stockholm Conference, countries established the United Nations Environment Program, UNEP. এখন UNEP আমরা কিন্তু আগেই পড়ে আসলাম যে UNEP প্রতিষ্ঠা করেছে। এখন এর ডিটেলটা বলছি, দেখো, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কেনিয়ার নাইরোবিতে, but it was not established as United Nations specified agency, যেমন ILO, FAO, WTO. These are the specialized agencies of UN, তোমরা সেটা জানো। বাট UNEP এটা প্রোগ্রাম হিসেবে নেওয়া হলো, নাইরোবি কেনিয়াতে এস্টাবলিশ করা হলো, কিন্তু এটা স্পেশালাইজড এজেন্সি হিসেবে আসে নাই। Some important multilateral agreement associated with the Stockholm Conference, এবং এগুলো আমরা নাম পড়েছি, আমি জাস্ট এইখান থেকে নাম পড়েছি আর বলছি না। ওকে, এগুলা সবকিছুরই আমি নামগুলো বলে দিয়েছি। এগুলা সব, এটা কোথায় বললাম? এই যে পোস্ট মডার্ন এরার এইগুলা যে আমরা, এই দেখো, are the Convention for the Prevention of Marine Pollution by Dumping of Waste and Other Matters, and the Convention for the Protection of World Cultural and Natural Heritage in 1972, and the Convention on the International Trade in Endangered Species of Wild Flora and Fauna, সংক্ষেপে সিটেজ বলা হচ্ছে, 1973 সালে। These agreements were the early pillars of international environmental law, and together with UN conference set the stage
for the developments of international environmental law. তো আমরা যখন পড়বো যে পোস্ট স্টকহোম ডেভেলপমেন্ট আমরা ডিটেইলে পড়বো, মানে স্টকহোমের পরবর্তীতে কি কি ডেভেলপমেন্ট হয়েছিল, এই প্রত্যেকটা কনভেনশনের আবার আমরা অবজেক্টিভস পড়বো, কনভেনশনের কেন হয়েছিল, পারপাস পড়বো, কি কাজ করেছিল, এ ধরনের জিনিসগুলো আমরা আবার স্টাডি করবো এগুলার। এখন পরবর্তী ডেভেলপমেন্ট, নেক্সট 2 ডিকেডস, 72 থেকে 92 ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর এগ্রিমেন্ট আমরা বলছি, কিন্তু 72 থেকে 92 এর কথাটাই বলতেছি। এইখানকার কি পয়েন্ট যেটা তোমরা মনে রাখবা, এখান থেকে এই 2টা খান লাইন বললেই তোমাদের জন্য হয়ে যাবে, যদি মাথার মধ্যে রাখতে পারো যে এই 2 দশকে এতই ডেভেলপমেন্ট হয়েছিল যে সেখানে মোর দ্যান 1100 ইন্টারন্যাশনাল লিগাল ইনস্ট্রুমেন্ট গ্রহণ করা হয়েছিল, and those are particularly decided for the environmental protection, ঠিক আছে। আমরা এতটুকুই যদি মাথায় রাখি যে 72, এবং এটা আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টেও আমরা বলে নিলাম, এবং তার মধ্যে ওই যে সিটেজ, এই যে এগুলাও ছিল, ওয়ার্ল্ড হেরিটেজ, এটা সিটেজ এর মধ্যে ছিল। এরপর এটাতে আসো, পোস্ট মডার্ন এরা, 72 এর পর 3 নাম্বার ফেজে আসি আমরা এখন, 92 এর পর, নট 72 এর পর, আমরা এখন 92 সালের পরে আছি। এত দূর পর্যন্ত, অর্থাৎ এই স্লাইড পর্যন্ত আমাদের 72 থেকে 92। দেখো বলছে এইটুকু আবার লাস্ট পার্ট হতে পারে। The period between 1972 to 1992 witnessed the changes in the themes and the focus of international environmental agreements. The scope of agreements also expanded from controlling transboundary pollution to global pollution problems, such as the depletion of the ozone layer, conserving ecosystem, etc. তার মানে কি, 72 থেকে 92 সাল কিন্তু আমাদের মানে স্কোপটাও ওয়াইডেন করে দিয়েছে। হাউ? বিকজ 72 থেকে 92 সাল উইটনেস ছিল কিসের, আমাদের মেন থিমই পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট গ্লোবাল এগ্রিমেন্ট করেছি, আমরা আর রিজনাল বা 2 বা ততোধিক বাইল্যাটারাল ট্রিটির মধ্যে সীমাবদ্ধ নাই, আমরা আর ট্রান্সবাউন্ডারি পলিউশন কন্ট্রোলের মধ্যে সীমাবদ্ধ নাই, আমরা এখন কি গ্লোবাল পলিউশন কন্ট্রোলে চলে আসছি। সো ইটস এ হিউজ wide step for the human being to protect the environment. Post-modern era. একটু আগে বলে আসলাম না যে ওই 20 বছরে, অর্থাৎ 2 দশকে প্রায় 1100টার মতো হয়েছিল বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট, ট্রিটি, মানে সব, মানে 1100 ধরনের। ওর মাই গড, কতগুলা তাহলে বুঝো। এটাই বলছে আন্ডার ইমার্জিং হান্ড্রেডস অফ ট্রিটিজ, ওই লাইন থেকে শুরু আর কি। দ্য মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টস আর দ্য proliferation of such instruments lead to the treaty congestions, as the institutional structure for implementing the multitude of these treaties was highly decentralized due to the network of quasi-autonomous conferences of the parties, for the most part hosted by different existing international organizations and linked by interagency coordination arrangements. তো বলতেছে যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচারটা পোস্ট মডার্ন এরার সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা, বিকজ আমরা মাল্টিপল ট্রিটি নিলাম, আমরা 100 অফ ট্রিটি করলাম পোস্ট মডার্ন এরাতে, বাট উই শুড ইমপ্লিমেন্ট দোজ ফর দ্য প্রোটেকশন, এবং সেটা কিন্তু পোস্ট মডার্ন এরাতে সেন্ট্রালাইজ করা হলো, মানে সেই দিকে মনোনিবেশ করা হলো এবং সেটাকে ডিসেন্ট্রালাইজও করা হলো। At the time when the world environment continued to deteriorate, international environmental law as a grand narrative or mobilizing myth risked suffering a loss of credibility, a symptom typical of post-modernity. Hence, the focus of attention in preparations for the 1992 Rio Conference on Environment and Development, UNCED, the United Nations Conference on Environment and Development,
popularly known as আর্থ সামিট। এবং 92 সালে গিয়ে ঘটলো সেই ঘটনাটা, যখন একটা মানে কনফারেন্সের মাধ্যমে অর্থাৎ রিও ডি জেনিরোতে গিয়ে একেবারে কমপ্লাই করা হলো যে আমরা 72 থেকে 92 আমরা অনেক কিছু তো করলাম, কিন্তু এগুলো গ্লোবালি ইমপ্লিমেন্ট করবার জন্য এখন আমাদের ইফেক্টিভ কিছু পদক্ষেপ নিতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা রিও কনফারেন্স ওই সময় ধরে অনুষ্ঠিত হলো। তখন কি হলো দেখো, শিফটেড টু দ্য ইফেক্টিভনেস টু এক্সিস্টিং ইন্টারন্যাশনাল লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ অ্যাটেনশন, এই দেখো অ্যাটেনশন ইন প্রিপারেশন ফর, যখন তারা প্রিপারেশন নিচ্ছে রিও কনফারেন্সের ক্ষেত্রে, রিও কনফারেন্স আনসেড রিও কনফারেন্স, তখন তাদের অ্যাটেনশন শিফট করলো ইফেক্টিভনেস অফ দ্য এক্সিস্টিং ইন্টারন্যাশনাল লিগ্যাল ইনস্ট্রুমেন্টস। তারা মনে করলো যে ঠিক আছে, আমরা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট তো মেলাই নিলাম, এখন ইফেক্টিভনেস কি হবে, ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে। দেন দে মেক টু international framework, the UN Framework Convention on Climate Change and the Convention on Biological Diversity. ঠিক আছে, তার মধ্যে একটা 1992 তে, এটা একটা আর এটা একটা, এই যে এটা একটা, the UN Convention, this is number 1, and then this is number 2, CBD. These two important documents, the UN Framework Convention on Climate Change, UNFCCC, and the Convention on Biological Diversity. এটার সামনেও আছে UN, and the UN Convention on Biological Diversity, CBD। এই 92 সালের সবচাইতে গুরুত্বপূর্ণ দুটা ডকুমেন্ট, যে দুইটা ডকুমেন্টে মেইনলি ইমপ্লিমেন্টেশন, ইফেক্টিভনেস এটার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে, এবং কিভাবে করা যায়, কপ কিভাবে সেটা ডিটারমাইন করবে সেটার উপরেই এখানে জাস্ট শিফট করেছে রিওতে, এবং রিওর এই দুটা ডকুমেন্টে কমপ্লাইও করেছে, অর্থাৎ তারা ফ্রুটফুলি এটা প্রকাশ মানে আনতে পেরেছে আর কি তাদের ডকুমেন্টে। এখন আসলে 92 সালে রিও কনফারেন্সে কি করতে চেয়েছিল পার্টিসিপেন্টরা, দে আর জাস্ট ওয়ান্ট টু এনজয় অর সেলিব্রেট দ্য ডে অফ স্টকহোম ডিক্লারেশন। অর্থাৎ 1972 সালে স্টকহোম কনফারেন্সের ওই দিন ছিল 20 বছর বয়স, 1992 সাল, তো সেই 20 বছর বয়স তারা উদযাপন করতে চেয়েছিল। সেই উদযাপন করার জন্য তারা বসেছিল রিও ডি জেনেরিও, ব্রাজিলে, এবং সেখানে বসার আগেই কিন্তু তারা ভেবেছিল যে এখন আমাদের কাজ করতে হবে ইমপ্লিমেন্টেশন এন্ড ইফেক্টিভনেস অফ দ্য ইন্টারন্যাশনাল ডকুমেন্টস নিয়ে। এখন এই লোকেশনটা দেখো, দ্য লোকেশন সেন্ট অ্যান ইম্পর্টেন্ট মেসেজ দ্যাট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়্যার দ্য কনসার্নস অফ অল কান্ট্রিজ regardless of their economic development. It became an important event which lasted deep impact on future international environmental law and policies. The World Commission on Environment and Development, Brundtland Commission, created by United Nations General Assembly, prepared a report for the Rio Conference. Brundtland Commission কে দায়িত্ব দিয়েছিল জেনারেল অ্যাসেম্বলি, ইউএন। বলা হয়েছিল যে আপনারা একটা দায়িত্ব পালন করেন। কিসের দায়িত্ব? আওয়ার কমন ফিউচার, মানে কোন থিমের উপরে? এই থিমের উপরে, যে কোনটা আসলে আমাদের কমন ফিউচার হতে পারে। এই বার্টল্যান্ড কমিশনের কমন ফিউচারের পয়েন্টটাই এসেছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। বলেছে যে এটাই আমাদের ওয়ার্ল্ড কমন ফিউচার, দ্য বেসিক প্রিন্সিপাল অফ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল। ঠিক আছে, এখন সারা বিশ্বের সব দেশ এই কনসেপ্টটাই ফলো করে তাদের এনভায়রনমেন্টাল ল তাদের দেশে ইমপ্লিমেন্ট করছে, ইন্ট্রোডিউস করছে, আমরা বলতে পারি। The Rio Conference, the Rio Declaration on Environment and Development, which laid the basis for the development of new principles of international environmental law,
and these two international document and also this one আলাদা করে পড়বো আমরা। এটার গুরুত্ব ফেইলোর কাকে বলে মনে রাখবা, দিস ইজ দ্য এজেন্ডা 21। তোমাদেরকে যদি বলা হয় এজেন্ডা 21 কোনটা, তোমরা যেন বলো না ম্যাম স্টকহোম এজেন্ডা, স্টকহোমের 21 নাম্বার আর্টিকেল। নো, এজেন্ডা 21 ইজ রিওর 21 নাম্বার, এন্ড স্টকহোমের 21 নাম্বারটা হচ্ছে প্রিন্সিপাল 21, লিখে রাখো পারলে। সো এজেন্ডা 21 which is stated a comprehensive list of actions that states where to take in case on environmental deterioration। এই দুইটা ডকুমেন্ট প্লাস এজেন্ডা 21 খালি বলেই গেছে যে যখন এনভায়রনমেন্টাল ডিগ্রেড করবে তখন রাষ্ট্র কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। It resulted in the establishment of the Commission on Sustainable Development to review progress in implementing Agenda 21. It has developed close link to trade, human rights, and national securities. Then দেখো রিও কনফারেন্সের the development since the Rio Conference can be grouped as follows. এটা হচ্ছে রিও কনফারেন্সের আগের ডেভেলপমেন্ট। তাহলে এটা কোথায় যাওয়া উচিত ছিল স্লাইডটা? বুঝতে পেরেছো? বলে দিচ্ছি তোমাদেরকে। রিওর আগে তার মানে কি মডার্ন এরা না? ইয়েস। আর রিওর থেকেই শুরু হবে পোস্ট মডার্ন এরা। সো এই বর্ণনাটা কিন্তু রিওর, এখন আমরা রিওর কনফারেন্সের আগে আসলে যা হয়েছিল সেটার একটা কম্পাইল ওয়েতে জিস্ট করে শেষ করব আমরা। ঠিক আছে, শেষ করব আমরা। সেই জন্য এই স্লাইডটা কিসের উপরে এমফাসিস দেওয়া হয়েছে? The development since the Rio Conference can be grouped as follows. মানে রিও কনফারেন্স পর্যন্ত যে ডেভেলপমেন্ট গুলা হয়েছিল, linkage of international environmental law with other areas of law such as economic law, human rights law, and national security laws. Rise of actors other than states in shaping international environmental law like development bank, private sector actors, public-private partnership, NGOs, etc. Development of new international principles with an increase in their severity, emphasize on implementation of international environmental agreements, and all the developments in different periods reflected a new type of accountability owed by all states for proper management of environmental resources for the benefit of all people at the present and also for the future. এই কথাটার লাল মার্ক করার অর্থই হচ্ছে, এটার অর্থই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখন কারেন্ট ট্রেন্ড দেখো। কারেন্ট ট্রেন্ড ফার্স্ট স্লাইডের যে পার্টটুকু লাল কালার করলাম ওটুকু হচ্ছে কারেন্ট ট্রেন্ড। আর এই যে এখন শুরু হইলো এনভায়রনমেন্টাল এগ্রিমেন্টের কারেন্ট ট্রেন্ড কি? বর্তমানে ট্রেন্ডই হচ্ছে পলিউশন কন্ট্রোল করা, এটাই হচ্ছে বর্তমান ট্রেন্ড। দেখো, nowadays the trend transformed into agreement to control pollution in all environmental media, conserve habitats, protect global commons such as the high level ozone layer, and protect resources location within countries that are of concern to the international community. Moreover, the UN Conference of Environment and Development in Rio de Janeiro, Brazil expands the scope by discussing matters over environmental and economic issue. Therefore, the scope of international agreements has expanded significantly since 1972 from transboundary pollution agreement to global pollution agreement. So, এটা হচ্ছে current trend. What will be, or now what is the current trend of environmental agreement? এটা আমরা কিন্তু আগেও বলে আসলাম, কারণ এই ট্রেন্ডটা 72-এর তোমরা দেখেছো যে 72 থেকে এটা চালু হয়েছে, যে আমরা ট্রান্সবাউন্ডারি পলিউশন এগ্রিমেন্টটাকে আর না কনসার্নিং নিয়ে আমরা গ্লোবাল পলিউশনকে কনসার্নিং নিব, আমরা বলে আসলাম না। সো দিস ইজ অলসো কারেন্ট ট্রেন্ড, ইজ অলসো এ জিস্ট অফ all the discussion before we have done today. The duties of the parties of to these agreement have also become more comprehensive. এই বিষয়টা, এটা আমরা কি দেখলাম যে রিও ডি জেনেরিও শুরু হওয়ার আগেই এই চিন্তাটা সবার মধ্যে আসলো যে আমরা তো অনেক ডকুমেন্ট নিয়ে নিলাম, তাহলে এখন আমরা এমন কিছু করি যাতে এই ডকুমেন্ট গুলোকে উই ক্যান ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট, দ্যাট ইজ
The state party should become more comprehensive from undertaking research, monitoring, preventing pollution, reducing certain pollutants of specific levels. এর অর্থ কি? এই যে সার্টেন পলুটান্টস অফ স্পেসিফিক লেভেলস অলরেডি ওয়ার্ল্ড করেছে 2015 সালে প্যারিস এগ্রিমেন্টের মাধ্যমে, বলেছে যে আমরা কার্বন এমিশন একটা স্পেসিফাইড লেভেলে নিয়ে আসব। এটা বুঝাচ্ছে তোমাদেরকে। তার মানে কি এখনকার দিনে আমরা এনভায়রনমেন্ট নিয়ে টার্গেট নিচ্ছি, বুঝতে পেরেছো? we select some goals যে we will have done these within 2040 2050। বাংলাদেশ তো 100 years of plan নিয়ে নিয়েছে, ডেল্টা প্ল্যান। So whom you know about this delta plan? I think someone, somebody's, or you can know everyone. So এই যে ডেল্টা প্ল্যান অলরেডি আমাদের সরকার দেখো 100, তার মানে কি সেখানে এনভায়রনমেন্টের বিষয় আছে দেখবা। তার মানে কি এখন আমরা এনভায়রনমেন্টকে নিয়ে গোল নিচ্ছি, টার্গেট নিচ্ছি, যে এনভায়রনমেন্ট নিয়ে আমরা 100 বছর আগে চিন্তাও করতাম না। ক্যান ইউ ইমাজিন? সেই এনভায়রনমেন্ট এখন আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কনসার্নিং ম্যাটার হয়ে দাঁড়াইছে। মানে একদিক দিয়ে হ্যাপিলি এইটা যে আমরা এনভায়রনমেন্টাল লতে ইমার্স করেছি, বাট ইট ইজ ইন আদার সাইড আনহ্যাপিলি থিংস ইজ আমরা এনভায়রনমেন্টের প্রচন্ড ডিগ্রেডেশন করেছি, যার কারণে এখন আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। তো তাই বলছে দেখো 85 থেকে 92 র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছে এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল ল এর মধ্যে কি কি নিয়ে ল হয়েছে সেই তালিকাও যে ফার্স্ট যেটা সেটা আর এটা সেম। ওকে, যে আমরা ওজোন লেয়ার নিয়ে করেছি, সাগর পলিউশন যাতে না হতে পারে, মানে সি পলিউশন, ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্ট ডিসপোজাল, অ্যাটমিক এনার্জি এজেন্সি কনভেনশন, তারপরে হচ্ছে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট and assistance of the case nuclear in case of nuclear accident or radiological emergency। এ ধরনের বিষয়গুলা নিয়ে এখন আমরা মাথা ঘামাইতেছি, আইন করছি, ফাইন, এগিয়ে যাচ্ছি আমরা। দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন অয়েল, ওটারই ব্যাকলগ চলতেছে, মানে আরো কি কি ধরনের, এগুলা সব বিভিন্ন কি কি ধরনের আমরা অলরেডি নিয়ে ফেলেছি আধুনিক ট্রেন্ডে। International environmental law has also been developed at regional levels, where number of states have negotiated several agreements, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশ রিজনালি এখন পর্যন্ত কোন রকম এনভায়রনমেন্টাল ওইভাবে এগ্রিমেন্ট করেনি। এই পর্যন্ত বাংলাদেশের একটা ওয়াটার ন্যাচারাল রিসোর্স নিয়েই শুধুমাত্র ইন্ডিয়ার সাথে একটা কন্ট্রাক্ট আছে, গাঙ্গেস ট্রিটি। আদারওয়াইজ আমরা আর কোনো চুক্তি করতে পারিনি, মানে আমাদের পার্সপেক্টিভে বলছি। কিন্তু অন্যান্য দেশ সত্যি কথা বলতে রিজনালি অনেক এগিয়ে গেছে এনভায়রনমেন্টাল চুক্তির ক্ষেত্রে। Now, what is the purposes of environmental law? Environmental law is a new concept which is completely distinct from the past ideas and seek to redefine the relationship between humans and nature by making a heterogeneous system where both the natural ecosystem and material development sustain itself without deterring one another. Environmental law is the product of a value system that seeks to redefine mankind's relationship to the nature. The essential idea behind it is to induce humans to act for the service of the environment they live in. অর্থাৎ তুমি যেখানে বাস করছো সেই এনভায়রনমেন্টের জন্য তোমাকে কাজ করতে হবে, and thus pay their homage to the mother nature. So pay your homage to the mother nature. The basic purpose of environmental law is to change the outlook of people and include in them a mindset for sustainable development. তার মানে এনভায়রনমেন্টের বেসিক পারপাসই হচ্ছে আমরা আমাদের তাবৎ জনগণের মাইন্ডসেটটাকেই চেঞ্জ করে ফেলবো সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য, and which will include the protection of our environment. Environmental law also seeks to build up a relationship between humans. এটাই তো বললাম না, where they live in. Yes. Okay. It seeks to reverse a long run disgrace. এখান থেকে বলছি। It seeks to
reverse a long-run disgrace of our natural resources, which has led to serious degradation and exploitation of the same. It was always in our human history that we have exploited our mother nature and its resources and have never given a thought to mitigate this exploitation. Therefore, environmental law is an answer to this environmental degradation and adverse exploitation. In a nutshell, it could be concurred that environmental law is necessary because it is only through statutes dedicated to environmental law that we can reserve the long history or unrestrained material development that has led to environmental degradation. So আমরা আবারও বলছি যে আমরা শুধুমাত্র মাদার নেচার থেকে জন্মের পর থেকে নিয়েই গেছি, এক্সপ্লয়েটই করে গেছি, সিরিয়াসলি ডিগ্রেডেড করে দিয়েছি এনভায়রনমেন্টকে। আমাদেরও যে মাদার নেচারের জন্য কিছু করতে হবে, তার জন্য যে ফুলফিল করার জন্য কিছু যে ডিগ্রেডেশনটা যে হলো, এই ডিগ্রেডেশনটা যে মিট আপ করতে হবে, এটা কখনোই কনসার্নে নেই নাই। এবং এনভায়রনমেন্টাল ল হচ্ছে সেই জিনিসটাই, যেই জিনিসটা আমাদেরকে ওই কনসার্নে নেওয়ার ক্ষেত্রে বাধ্য করবে। এখন আসো ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ, the concept of environment preservation is as old as the nation itself. তার মানে আমাদের দেশের আসলে বয়স যত, এনভায়রনমেন্টের প্রিজার্ভেশনের কনসেপ্টটার বয়সও তত। কেন? এর কারণ হচ্ছে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি ৭১-এ, আমরা যদি ধরি স্বাধীন রাষ্ট্র ৭১, সেখান থেকে আমাদের বয়স ২১-৫০, ৫১ হয়ে যাচ্ছে। তাহলে ৫১ বছর বয়স আমাদের এনভায়রনমেন্টাল ল এর ইতিহাসেরও। এরপরে দেখো উইমেনদের সিভিলাইজেশনের রোল প্লের কথা বলা হচ্ছে। Men and women have constantly strived to protect and preserve the motherland from the beginning of the civilization. This ancient tradition of environment preservation even reflects in our modern day Bangladesh. Bangladesh is the member of almost all of the convention, declaration, conferences, and protocols dedicated to the protection of environmental law. Some of them are the Stockholm Declaration, United Nations Environment Program, Rio Declaration, Kyoto Protocol, etc. The judiciary of Bangladesh and legislation are striving to build good legislations backed up by judicial precedents so that a strong foundation for environmental law and jurisprudence could be constructed in Bangladesh. বাংলাদেশেও কিন্তু ডেভেলপিং এর স্টেজে আছে। In early years, since independence, there was no precise environmental policy in Bangladesh. But it does not mean that the environment absolutely remained as a neglected field. The concerns for environment protection were, however, reflected on the national planning process and several policies. Like all other nations of the world, Bangladesh also acted on the global call for the protection and conservation of natural environment and ecology. Bangladesh achieved her independence in 1971 from West Pakistan, which was a legacy of British colonial authorities as a whole. Since the independence, it is observed that government of Bangladesh was very aware about environmental conservation issues, and after few years passed, the government passed the Environmental Pollution Control Ordinance 1977. Due to its inadequacy, the law is repealed. অর্থাৎ এই অর্ডিন্যান্সটা রিপিলড হয়ে যায় ইনঅ্যাডিকুয়েসির কারণে। In 90s, some severe environment pollution relating to air, water, soil, food, deforestation, soil degradation, biodiversity, loss of ecosystem, drought, etc. were found to overpopulation, overharvest, and degradation of resources, unplanned industrial development and management, indiscriminate use of pesticides, herbicides, and chemicals, fertilizer, improper management of solid waste, and in urban areas, unwise use of groundwater, etc. etc. And however, the government formulated the past and environmental policy 1992, environmental action plan 1992, converting all sectors such as forestry, fisheries, agriculture, urbanization, population,
science and technology, legal aspects, etc. In order to proper implement and execute to the environmental issue, government কি করেছে? Government passed Environmental Conservation Act in 1995. And then the Bangladesh Environmental Conservation Rules 1997. And the Environmental Courts Act 2010, originally যদিও এটা 2010 পাস হয়েছিল, ভুল লেখা হয়েছে না? ইয়েস, এটা একটু ঠিক করে নিও। Maybe this is, I'm not sure now. রোজ কাজ করলেও I am not sure, I forget just. ওকে, এখন দেখো জুডিশিয়ারির ফার্স্ট কনসার্ন আমরা একটু দেখব। তোমরা জানো মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ 1995 প্রথম জুডিশিয়ারির একটা PIEL, যেটা আমাদের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা হয়েছিল, এবং সেখানে পারসন অ্যাগ্রিভড এই টার্মটাকে ইলাবোরেট করা হয়েছিল, ঠিক না? এটা মনে হয় সবাই জানি আমরা। The petition was filed challenging the legality of the experimental project of the flood action plan FAP in Tangail. Following the court verdict, the government reformed the project, doing away with the initial scheme and also introduced the environmental impact assessment plan, consulting the local people. Clear? এই কেসটা সম্পর্কে কে জানতো না? আমার সেটা বিলিভই নাই, কারণ আমরা লয়ের সবাই মনে হয় কেসটা সম্পর্কে জানি, কেসটা এতই ফেমাস। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রথম কেস, এই কেসটা আমাদের কনসেপ্টই চেঞ্জ করে দিল, যে পরিবেশ প্রকৃতির রক্ষা করার জন্য আমরাই কেস করতে পারি, যে কেউ। মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ, এখানে গিয়ে দেখো আমরা আরো কি পেয়েছি। তো মহিউদ্দিন ফারুকি ভার্সেস বাংলাদেশ 1996 became the first instance of judicial recognition of the protection of environment. The petition filed challenging the nuisance and sound pollution, okay, during the campaign. Sound pollution, একটু ঠিক করে দিই, না হলে ভুলই থেকে যাবে। During the campaign for 1996 general elections, the court ordered the Attorney General to take necessary steps for preventing damages to public and private property in the guise of election campaigning. অর্থাৎ ইলেকশন ক্যাম্পেইনিং ওকে ঠিক আছে, ইউ ক্যান ডু, বাট সেই ক্ষেত্রে তুমি অবশ্যই পাবলিক কোনো প্রপার্টি ধ্বংস করতে পারবে না, পাবলিক প্রপার্টি তোমাকে সেভ করে রাখতে হবে। এই বিষয়টা 96 সালের কেসের মধ্যে আসলো। নাও আমরা বলবো যে এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন ইন্টারন্যাশনাল ল as well as also in Bangladeshi law. And then আমরা বলবো there are now hundreds of environmental agreements which show how our understanding of the environment and its relation with the development has changed. The environment has now received a center stage in global policies, which is indeed the need of this hour. With these international environmental law will be oriented for long-term risk and their mitigation through intergeneral and intragenerational equity. With the coming decade, there will surely be changes, and then it would be on us how to deal with those changes to ensure sustainable development for us and our future generation. So that's all. These are the sources. Dear So the student, floor if is you have open any now. question, please comments in the comment section below, and I will try to answer those questions. So Allah You Hafiz. can unmute and talk. Meet you soon inshallah, and please subscribe this channel and subscribe our other channel.